পরিবেশের জন্য ভাবনা, প্রথম চ্যাপ্টার যেটা, সেখানে দেখবি বিভিন্ন রকমের স্তর আছে, যেটা আমরা ভূগোলে পড়েছিলাম। ভূগোলে পড়েছিস কি? মানে ভূগোলে ছিল ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলো এখানে আছে আর একটু ডিটেলসে আছে। বিভিন্ন স্তর আছে, বিভিন্ন শক্তি সম্পর্কে, শক্তির ব্যবহার, উৎস, এসব সম্পর্কে আছে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারটা বাদ দিয়ে তারপরের চ্যাপ্টার মানে সেকেন্ড চ্যাপ্টার, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ মানে মনে রাখবি এখানে গ্যাসের আচরণের বিভিন্ন রকমের ফর্মুলা, যেগুলো মানে যেগুলো সূত্র, গ্যাসের আচরণের সূত্র দেখবি, বয়েলের সূত্র আছে, চার্লসের সূত্র আছে, এদিকে ওই যে দেওয়া আছে দেখবি বয়েলের সূত্র। তাহলে এখানে গ্যাস দেখবি পদার্থ তিনটে অবস্থায় থাকে, দেখো জল, তাই তো? জল একটা কি তরল পদার্থ, জলকে আমরা কি বলবো? তরল পদার্থ, মানে কি লিকুইড। তো তাহলে জল গ্যাসীয় অবস্থায় থাকে, আবার কঠিন অবস্থায় থাকে। কি বললাম, বোঝা গেল? সেটা কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তুই যখন টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার মানে এখন যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে জল লিকুইড অবস্থায় আছে। এবার টেম্পারেচার তুই যদি হাই করতে যদি থাকিস, মানে আস্তে আস্তে যদি বাড়াতে যদি থাকিস, তাহলে কি হবে? সেই জলটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। মানে কোন অবস্থায় পরিণত হয়ে গেল? গ্যাসীয় অবস্থায়, তাই তো? এবারে দেখ, ওই জলটাকে যদি আমরা ফ্রিজের মধ্যে যদি রাখি, তাহলে কি হবে? ফ্রিজের টেম্পারেচার নর্মালের থেকে আরো কম, মাইনাসের দিকে চলে যায়। তার মানে সেই জলটা তখন কিসে পরিণত হয়ে গেল? কঠিন পরিণত হয়ে গেল। তাহলে পদার্থ তিনটে অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। সেটা কার উপর ডিপেন্ড করে থাকতে পারে? উষ্ণতার উপর, চাপের উপর। কি বললাম, বোঝা গেল? চাপ মানে কি? এই মনে কর আমরা যে এলপিজি সিলিন্ডার গুলো, এলপিজি সিলিন্ডার রান্নার জন্য, তাহলে এলপিজি সিলিন্ডার ব্যবহার করি, ওখানে যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা কিন্তু হাই প্রেসারে লিকুইড অবস্থায় থাকে। ভিতরে যখন থাকবে দেখবি সিলিন্ডারটাকে যদি নাড়াস, কিছুটা খালি হলে দেখবি ঢক 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 করে আওয়াজ হয়, জল যেরকম নড়লে যেমন আওয়াজ হয়। কি বললাম, বুঝতে পেরেছিস? কিন্তু যদি লিক করে কোথাও যায়, সেখানে কি হয়? সেখান থেকে কি লিকুইড বেরিয়ে আসে? গ্যাসের আকারে বেরিয়ে আসে। তার মানে কি, একটা পদার্থ সে কঠিন অবস্থায় থাকবে না তরল অবস্থায় থাকবে না গ্যাসীয় অবস্থায় থাকবে, সেটা উষ্ণতার উপর ডিপেন্ড করে, চাপের উপর ডিপেন্ড করে। কি বললাম, বোঝা গেল? এখানে দেখবি প্রথম যে সূত্র যেটা আছে, সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলেছে? বয়েলের সূত্রে বলছে যে নির্দিষ্ট ভরের কোন গ্যাসে স্থির উষ্ণতায়, বয়েলের সূত্রটা দেখবি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর যদি আমরা চাপ যদি বাড়াতে যদি থাকি, সেই চাপের সঙ্গে আয়তন ব্যস্তানুপাতে কি হবে? পরিবর্তিত হবে। মানে চাপ আর আয়তনের সম্পর্ক কিরকম হবে? ব্যস্তানুপাতিক হবে। কিরকম শর্ত? যদি তার ভরটা যদি নির্দিষ্ট থাকে। ভর নির্দিষ্ট মানে গ্যাসকে আমরা কিভাবে মেজারমেন্ট করব? মনে করি যে অক্সিজেন সিলিন্ডার, গ্যাস কিরকম খোলা অবস্থায় কি আমরা তার মাপতে পারবো? অক্সিজেন সিলিন্ডারের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। তাহলে অক্সিজেনটা কি? সেটা গ্যাসীয় অবস্থা, তাই তো? এবার ওটাকে যদি আমি মেজারমেন্ট করি, তার মানে কি হবে? ভরের একটা ভ্যালু পাবো। কি বললাম, বোঝা গেল? গ্যাস কি কিরকম? দেখ, আমাদের পরিবেশে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু সেগুলো কি খোলা অবস্থায় আছে। তাকে কি করে, তাকে কিরকম ভাবে তার ভরটা কি মাপা সম্ভব? তাহলে তাকে একটা জায়গায় ভরতে হবে, ভরে নিয়ে তাকে কি করতে হবে? মাপতে হবে। তাহলে এখানে, তাহলে এই যে অক্সিজেন সিলিন্ডারে যে অক্সিজেন থাকে, তাহলে ওই অক্সিজেনটাকে আমি কি করতে পারবো? অক্সিজেনের ভরটাকে আমি মাপতে পারবো। অক্সিজেনের ভরটাকে কি হবে? ওই রকম ভাবে ক্যাপচার করে তাকে কি করতে পারবো? মাপতে পারবো তো। এবারে দেখ, বয়েলের সূত্রে কি বলছে? যে সেখানে
উষ্ণতাটা কি থাকবে, স্থির থাকবে, মানে উষ্ণতা কোনো চেঞ্জ হলে চলবে না। মনে কর 25°C, 25°C থাকবে, টেম্পারেচার চেঞ্জ হলে হবে না। আর কি চেঞ্জ হবে না? নির্দিষ্ট থাকা মানে কি, স্থির থাকা বা অপরিবর্তিত থাকা। সেটা হচ্ছে কি গ্যাসের ভর। কি বললাম বোঝা গেল? মনে করো যে কন্টেনারে করে গ্যাসটা নেওয়া হলো, সেই গ্যাসের ভরটা কি হবে, নির্দিষ্ট থাকবে, ফিক্সড থাকবে 5 কেজি। মনে কর 5 কেজি কন্টেনার, ওই 5 কেজি কন্টেনারের মধ্যে যে গ্যাসটা নেওয়া হবে, তাহলে তার ভরটাও কি হবে, স্থির থাকবে। আজকের মেপে যা পাবে কালকের মেপে সেই কি হবে, একই থাকবে। ও কি ভরটা কি চেঞ্জ হবে? কি ভর চেঞ্জ হবে না। মনে কর একটা বেলুনের মধ্যে গ্যাস ভরে সেই বেলুনটাকে কি হলো, মাপা হলো। গ্যাস ভর্তি করা অবস্থা, মনে কর বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাস দেওয়া হলো, হাইড্রোজেন গ্যাস। কি বললাম বোঝা গেল? হাইড্রোজেন গ্যাস দেওয়ার আগে, মানে বেলুনটা ফোলানোর আগে বেলুনটাকে কি করলাম, মেপে নিলাম। এবার হাইড্রোজেন গ্যাস ভরে মাপা হলো, তাহলে ওই যে ভর যেটা পেলাম সেই ভরের মধ্যে কি থাকবে, হাইড্রোজেন গ্যাসের ভর থাকবে, আবার কি হবে, বেলুনের ভর থাকবে। তাহলে ওই টোটাল ভর থেকে যদি বেলুনের ভরটা যদি আমি মাইনাস করি, তার মানে কি পাবো, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের ভর পাবো। তাহলে একটা বেলুনের মধ্যে আমি কি করছি, হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরাচ্ছি। তাহলে ওই যে ভরটা, হাইড্রোজেন গ্যাসের ভরটা কি, আজকের মেজারমেন্ট করে যা পাবো কালকের মেজারমেন্ট করে সেই কি পাবো, একই ভর পাবো। ভরটা কিন্তু চেঞ্জ হবে না। কেন? কারণ এটা বেলুনটাও কি একটা নির্দিষ্ট আয়তনের হয়, তার থেকে বেশি বড় করতে গেলে কি হবে, বেলুনটা ফেটে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে বেলুনের আয়তনটাও কি হয়, নির্দিষ্ট হয়, এটা ফিক্সড হয়। যার থেকে বেশি বড় করে ফোলাতে গেলে কি হবে, বেলুনটা ফেটে যাবে। তাহলে ওই আয়তনের মধ্যে যতটুকু হাইড্রোজেন গ্যাস থাকবে তারও ভরটা কি হবে, একটা ফিক্সড ভরের কি হবে, ফিক্সড ভ্যালু থাকবে। কি বললাম বুঝতে পারছিস? তার মানে বয়েলের সূত্রের ক্ষেত্রে তোর যেটা মনে রাখতে হবে সেটা কি হবে, গ্যাসের ভরটা কি হবে, নির্দিষ্ট থাকবে। আর কি থাকবে, নির্দিষ্ট উষ্ণতা। এবার এই বেলুনের উপর মনে কর, এই বেলুনটাকে কি করেছিস, হাইড্রোজেন গ্যাস দিয়ে ভর্তি করেছিস। এবার বেলুনের উপরে তুই কি করছিস, চাপ দিচ্ছিস। তাহলে বেলুনটা কি হবে, আয়তনে কি হবে, বেশি চাপ দিলি না, আয়তনে কি হবে, কমে যাবে। আয়তনে কি হবে, কমে যাবে। তাহলে এখানে বয়েলের সূত্রটা এটাই, যে উষ্ণতা এবং গ্যাসের ভর দুটোই যদি স্থির থাকে, স্থির থাকা যা, নির্দিষ্ট থাকা তাই, আবার কি ধ্রুবক থাকাও সেই একই ব্যাপার, শুধু শব্দগুলো কি আলাদা। তাহলে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের উপর যদি আমি চাপ যদি বৃদ্ধি করি, তাহলে তার আয়তনটাও কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। চাপ যদি বাড়াই, তার আয়তন কি হবে, কমবে। এবার দেখ, ওই যে বেলুনে যে গ্যাসটা ভরালাম, তাহলে আমি চাপ দেওয়া মানে কি, আমি আমার ইচ্ছা মতো যে কোনো, বেশি চাপ দিলে তখন কি হবে, ফেটে যাবে। তাহলে ওর উপর চাপ দিলে কি হবে, বেলুনটা আয়তনে একটু ছোট হবে, ছোট হবে তো। তার মানে কি, চাপ বাড়ছে, আয়তন কমছে। চাপ যদি কমিয়ে দিই, তার মানে সেই বেলুনটা আবার আবার আগের অবস্থায় ফিরে আসবে, তার আয়তনটা আগের অবস্থায় আবার ফিরে আসবে। তাহলে চাপ বাড়ালে কি হবে, আয়তন কমবে, চাপ যদি কমায় আয়তন বাড়বে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। এই শর্তগুলো মনে রাখতে হবে, যে সেখানে গ্যাসের ভর এবং উষ্ণতা দুটোই স্থির থাকবে। গ্যাসের ভর এবং উষ্ণতা দুটোই স্থির থাকবে। নির্দিষ্ট স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ক্ষেত্রে সেখানে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কিরকম, ব্যস্ত, ব্যস্ত সম্পর্ক। এটাই হচ্ছে বয়েলের সূত্র। কি বললাম বোঝা গেল? এটাই হচ্ছে তোর বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রে
বয়েলের সূত্রের গাণিতিক রূপ। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি? দেখ, যদি আমি চাপকে আমরা ইংরেজিতে কি বলি? প্রেসার, তাই তো, মানে পি, তাই তো। আয়তন, আয়তন মানে ইংরেজিতে কি বলবো? ভলিউম, মানে কি? ভি। উষ্ণতা মানে কি? উষ্ণতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি, মানে টেম্পারেচার। উষ্ণতা বলতে পারি বা বলতে পারি তাপমাত্রা, বুঝতে পারলে? আর একটা কি? ভর। ভরটাকে আমরা কি বলবো? এম। ঠিক আছে, এম মানে কি? মাস। মাস মানে কি? ভর। কি বললাম, বোঝা গেল? তাহলে বয়েলের সূত্রের শর্তটা, বয়েলের সূত্র তাহলে প্রযোজ্য হতে গেলে, বয়েলের সূত্র কখন প্রযোজ্য হবে? যদি ভর আর উষ্ণতা এই দুটো যদি কি হয়? স্থির যদি থাকে। এই দুটো যদি আনচেঞ্জড যদি থাকে, ঠিক আছে, পরিবর্তন হলে চলবে না। এই দুটো যদি স্থির যদি থাকে, তখন কি হবে? বয়েলের সূত্রটা তবেই প্রযোজ্য হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে তখন কি হবে? ভি আর পি, এটা মানে কি? যে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক, মানে ব্যস্ত সম্পর্কে আছে। একটা বাড়ছে আর একটা কমছে। কি বললাম, বোঝা গেল? এবারে দেখ, তাহলে এখানে পাশে আবার লিখে দিতে হবে যে যখন এম ও টি, এম ও টি স্থির, তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত হচ্ছে কি? গ্যাসের ভর এবং উষ্ণতা দুটো কি থাকবে? স্থির থাকবে বা পরিবর্তন হবে না। ঠিক আছে, বা বলতে পারি কি ধ্রুবক থাকবে। শব্দগুলো আলাদা, তার মানে হচ্ছে কি যে সবটার ক্ষেত্রে দুটোই কি হবে? একদম পরিবর্তন হলে চলবে না। এবারে দেখ, ভি সমান, এবার যখন সমান সমানের চিহ্ন দেব তখন কি হবে? একটা ধ্রুবক আনতে হয়। সেই ধ্রুবকটা কি? কে, কে বাই পি। পিটাকে যদি এইদিকে যদি পাঠিয়ে দিই, তার মানে কি হবে? পিভি সমান সমান কে। তাহলে এটাই হচ্ছে কি বয়েলের সূত্রের গাণিতিক রূপ। কি বললাম? ধ্রুবক মানে কি? এই যে কে যেটা নিয়ে এলাম, এই ধ্রুবকটা কি? মনে কর বীজগণিতের ক্ষেত্রে আমরা কোনো কিছু দেওয়া না থাকলে আমরা কি ধরে করি? বিভিন্ন চলরাশি এক্স ওয়াই জেড এগুলো ধরে নিই। তাহলে এখানে একটা ধ্রুবক নিলাম, সেটা হচ্ছে কে। কেটা হচ্ছে কি? পিভি এর কি গুণফল। পিভি এর গুণফল। পি মানে কি? চাপ। চাপের একটা মান থাকতে পারে, 1 atm 2 atm, এরকম চাপের মান থাকে। ভি এরও আয়তনের এরকম মান থাকে। কি বললাম? মনে কর 20 মিটার কিউব। কি বললাম, বোঝা গেল? বোঝা গেল? বা মনে কর 20 লিটার। চাপ আর আয়তনের মান যদি গুণ করি, তার মানে কি পাবো? কে এর মান পাবো। কি বললাম? কে মানে কি? চাপ আর আয়তনের গুণফল। এবার দেখ, এখানে কিন্তু চাপের কোনো মান নেই, কোনো সংখ্যা কি বলে দেওয়া আছে? আয়তনের কোনো মান বলে দেওয়া আছে? তাহলে এটা আমরা থিওরি প্রমাণ করছি। তাহলে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি? পিভি সমান সমান কে। এবারে দেখ, এটাকে আমরা এরকম লেখা যায় যে P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3 সমান সমান কে। এই P1 V1 P2 V2 P3 V3 মানে কি? একটা ওই যেটা বললাম
একটা বেলুনে কি করা হলো, হাইড্রোজেন গ্যাসে ভর্তি করা হলো। এবার হাইড্রোজেন গ্যাসে তাহলে বেলুনটাকে যেখানে রাখতে হবে, যে ঘরের মধ্যে, সেই ঘরের টেম্পারেচারটা কিন্তু পরিবর্তন হলে চলবে না। মনে করে এখন যে টেম্পারেচার, বেলা বাড়লে চাই টেম্পারেচারটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যেখানে বেলুনটাকে রাখবো সেখানকার টেম্পারেচারটা কি হবে, পরিবর্তন হলে চলবে না। আবার যে বেলুনের মধ্যে হাইড্রোজেন গ্যাসটা ভরা হলো, সেই বেলুন থেকে যেন হাইড্রোজেন গ্যাস যেন বেরিয়ে না যায়। তাহলে বেরিয়ে গেলে কি হবে, ভরটা তখন কি হয়ে যাবে, কমে যাবে। বা আরো মানে হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরালে হবে না, তাহলে কি হবে, তখন ভরটা আরো বেড়ে যাবে। তাহলে ভরটা কি থাকবে, স্থির থাকবে, একই থাকবে। বোঝা গেল? এবারে ওই যে বেলুনটার উপরে কি করছিস তুই, এবার তুই প্রথমে যে চাপটা দিলি সেটা মনে কর P1। কি বললাম, বোঝা গেল? প্রথমে যে চাপটা দিলি সেটা মনে কর P1। তার জন্য আয়তন যেটা পেলি সেটা হচ্ছে V1। তাহলে প্রথমে যে চাপটা দিয়েছিস তার জন্য একটা আয়তন পাবি। পরে কি করেছিস, চাপ আরো বাড়িয়েছিস, P1 এর থেকে P1 এ মনে কর চাপ দিয়েছিস 1 atm। কি বললাম, বোঝা গেল? P2 তে যখন গেলি তখন চাপটা আরো বাড়িয়ে দিয়েছিস, মনে কর 2 atm করে দিলি। তাহলে চাপ বাড়ালে কি হবে, আয়তন কি হবে, কমবে। চাপ বাড়ালে কি হবে, আয়তন কমবে। বোঝা গেল? মনে কর P1 এ চাপ দিয়েছিলিস 1 atm, ঠিক আছে? P1 এ চাপের মান কত, 1 atm। বুঝতে পেরেছিস? তার জন্য যে আয়তন যেটা V1, সেটা মনে কর 10 লিটার। আয়তনের একক কি হয়, লিটার হয়, হয়তো? তাহলে এই দুটো যদি আমি গুণ করি, তাহলে P1 V1 মানে কি, দুটো গুণ করলে কি হবে, 1 × 10 মানে কি 10, তাই তো? পরে যখন P2 তে যখন যাব, তাহলে মনে কর আয়তন, তখন চাপটা কি করছি, P1 এর থেকে চাপটা আরেকটু বাড়াচ্ছি, মনে কর 2 atm করা হলো, ঠিক আছে? আয়তনটা কমে কি হয়ে গেল, আয়তনটা কমে গিয়ে মনে কর 5 লিটার হয়ে গেল। তার মানে P2 V2 গুণ করলে কি হবে, 2 × 5, 2 × 5 মানে কত হবে, 10 হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, আমি এটা বোঝানোর জন্য এই সংখ্যাগুলো বসিয়ে করছি। এবার দেখ, যখন P3 যখন করলাম, চাপের মানটা যখন P3 হলো, P3 মনে কর 5 atm, V3 মনে কর 2 লিটার। P3 V3 সমান সমান কত হবে, 5 × 2, তার মানে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে এখানে আমি কি বললাম, যে P1 V1, P2 V2, P3 V3 সবার গুণফলটা কি হবে, K মানে কি, একই থাকবে, মানে ধ্রুবক থাকবে। প্রত্যেকের গুণফল, এখানে P1 V1 গুণ করে যা পাবো, দেখ এখানে P1 V1 আমি এমন একটা সংখ্যা নিয়েছি, তাহলে P1 V1 এ দেখ P1 এর মান 1, V1 এর মান কি করলাম 10 নিয়েছি, তার মানে গুণ করে কত পাচ্ছি, 10, ঠিক আছে? আমি 10টাই নিয়েছি, ঠিক আছে, তোর বোঝানোর সুবিধার্থে। যখন P2 তে যখন যাচ্ছে 2 আর 5 পাচ্ছি, V2 কত হচ্ছে, 5 হচ্ছে। তাহলে এখানে দেখ P1 এর জন্য আয়তন কত, 10। যখন মানে চাপের মান যখন 1 হচ্ছে, তখন আয়তন কত পাচ্ছি, 10 লিটার। চাপের মান আরে যখন বাড়িয়ে দিচ্ছি, তার মানে কি হবে, আয়তন আগে যে আয়তন ছিল তার থেকে আয়তন কমে যাবে, তাই তো? তাহলে দুটো গুণ করলে সেই কি পাচ্ছি, 10 পাচ্ছি। আবার দেখ P3 V3 মানে আগে যে আয়তন যা ছিল তার থেকে চাপ যতটা ছিল তার থেকে চাপটা আরো বাড়িয়ে দিয়েছে। তার মানে আয়তন আগে যে আয়তন যা ছিল তার থেকে আয়তনটা কি হবে, আরো কমে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে দুটো গুণ করে আমি কি পেলাম, 10 পেলাম। তাহলে সব ক্ষেত্রে কি পাচ্ছি, P1 মানে PV এর গুণফলটা, সবার ক্ষেত্রে PV এর গুণফলটা কি হবে, একই হবে। এইসব ফর্মুলাগুলোর উপর অঙ্ক করতে হয়। কি বললাম, বোঝা গেল? এখানের উপরে মনে রাখতে হবে বয়েলের সূত্র, বয়েলের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত, বয়েলের সূত্রের গাণিতিক রূপ,
ঠিক আছে, গাণিতিক রূপ মানে এরকম ভাবে করতে হবে। বুঝে গেল? বই থেকে দেখে নিবি, অসুবিধা হলে বলবি। এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গায় অঙ্ক করতে হয়। কি বলে আমাকে? এবার মনে কর যে এবার বলতে পারি যে স্যার তার উপরে কি আর আমরা কি চাপ দিতে পারি না, P4 হতে পারে নাকি? মনে কর চাপ আর দিলিস না, তুই যেটা বলছিস চাপ বাড়ালে, প্রথমে যেটা বললি যে চাপ বাড়ালে যদি আমি চাপ দিই ফেটে যেতে পারে, তুই এবার বুঝতে পারছিস যে দেখলে তো বোঝা যাবে যে এর উপর চাপ দিলে এবার ফেটে যাবে, তাহলে আর চাপ দেওয়ার দরকার। কি বল, মানে তোর দিকেই গেলাম। বুঝে গেল? তুই একটা বেলুনের উপর যখন চাপ দিচ্ছিস, আস্তে আস্তে চাপ বাড়াচ্ছিস, মানে একটা নির্দিষ্ট সময় পরে তোর মনে হবে যে না এর উপরে আর চাপ দেওয়া যাবে না, এবার যাবে যাবে ভাব। তার মানে এই পর্যন্ত আমি রেখে দিলাম, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মনে রাখতে হবে যে পিভি এর গুণফলটা কি হবে, একই থাকে। কি বললাম বুঝতে পেরেছিস? এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র প্রযোজ্য হতে গেলে সেখানে উষ্ণতাটা বা টেম্পারেচার বা তাপমাত্রাটা পরিবর্তন হলে চলবে না, একই থাকতে হবে। যতক্ষণ তুই চাপ দিচ্ছিস, চাপ দিচ্ছিস আয়তন কমছে, ঠিক আছে? তাহলে এখানে তোর উষ্ণতা আর ভরটা কি হবে, স্থির থাকবে। গাণিতিক রূপ এই জায়গাটা একটু মনে রাখতে হবে, এগুলোর উপর অঙ্ক করতে হয়। এরপরে আবার আছে চার্লসের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র গেল। এই ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, বিভিন্ন ওই যে লেখচিত্র আছে দেখ, পিভি লেখচিত্র, হ্যাঁ পরের পেজে আছে দেখবি, পিভি লেখচিত্র আছে এই যে, হ্যাঁ বিভিন্ন দেখবি লেখচিত্র আছে এখানে, লেখচিত্রগুলো মনে রাখতে হবে। লেখচিত্রের প্রকৃতি কি রকম বোঝা গেল? পিভি লেখচিত্র আছে, পি পি বনাম 1/v লেখচিত্র আছে, পিভি পি লেখচিত্র আছে, পিভি ভি লেখচিত্র আছে। এখানে পজ করে দে, অফ করিস না, পজ কর না। তাহলে এবারে আমরা বয়েলের সূত্রের চারটে লেখচিত্র, একটা হচ্ছে পিভি লেখচিত্র, আর একটা হলো 1/v পি লেখচিত্র, 1/v বনাম পি লেখচিত্র, ঠিক আছে? আর একটা হচ্ছে পিভিপি লেখচিত্র, তারপরে পিভি ভি লেখচিত্র, ঠিক আছে? তাহলে বয়েলের সূত্রে কোন দুটো ব্যাপার আছে, পি আর ভি। বয়েলের সূত্রের মধ্যে যে রাশি দুটো আছে সেটা হচ্ছে কি, একটা পি আর একটা কি ভি, আর বাকি যে দুটো আছে উষ্ণতা ভর এগুলো কি স্থির, ওগুলো কোনো পরিবর্তন হবে না, ওগুলো নেব না। ওগুলো যদি স্থির থাকে তবেই আমি পিভি মানে বয়েলের সূত্র মেনে চলবে, ঠিক আছে? বয়েলের সূত্রে গেলে কে আছে, চাপ আর কে আয়তন, চাপ আর আয়তন। তাহলে পিভি লেখচিত্রের প্রকৃতি কি রকম হবে, পিভি লেখচিত্রটা দেখতে কেমন হবে? তাহলে পি কে, তাহলে এটাকে আমরা কি বলি, ওয়াই অক্ষ বলি। এটাকে কি বলা হয়, এক্স অক্ষ। এক্স অক্ষকে আবার বলা হয় ভুজ, আর ওয়াই অক্ষকে কি বলা হয়, কোটি। কি বললাম বোঝা গেল? ওয়াই অক্ষকে কি বলা হবে, কোটি, আর এক্স অক্ষকে কি বলা হবে, ভুজ বলা হবে। এবার দেখ, তাহলে পি আর ভি, আর পি কে তাহলে কোন অক্ষ বরাবর হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর। ভি কে কোন অক্ষ বরাবর রাখবো, এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে এইটা মনে রাখতে হবে যে কোন অক্ষ বরাবর কে থাকবে। তাহলে পিভি লেখচিত্রের ক্ষেত্রে পিটা ওয়াই অক্ষ বরাবর থাকবে, ভি এক্স অক্ষ বরাবর।
এক্স অক্ষকে ভুজ বলতে পারি, ওয়াই অক্ষকে কোটি বলতে পারি। ঠিক আছে, এবারে তাহলে সেই লেখচিত্রের প্রকৃতি কি হবে? এইরকম হবে। মানে পিভি লেখচিত্রটা দেখতে কেমন হবে? এইরকম হবে। তাহলে পিভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। ঠিক আছে, পিভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? সমপরাবৃত্ত। তাহলে পিভি লেখচিত্রটার গঠন কেমন আর লেখচিত্রের প্রকৃতি কেমন, আর পিভি লেখচিত্রটা যখন আমি অঙ্কন করব তাহলে পি অক্ষ বরাবর, মানে পি কে কোন অক্ষ বরাবর রাখবো? ওয়াই অক্ষ বরাবর। আর ভি কে কোন অক্ষ বরাবর রাখবো? এক্স অক্ষ। এই তিনটে জিনিস মনে রাখতে হবে। পিভি লেখচিত্র যখন অঙ্কন করতে বলবে তাহলে শুধু এইটুকু করে দিলে হবে, কিংবা এরকম বলতে পারে যে পিভি লেখচিত্রের প্রকৃতি কিরূপ, শুধু এরকম সমপরাবৃত্ত লিখলে হবে। ঠিক আছে, পি কে কোন অক্ষ বরাবর স্থাপন করা হয়? ওয়াই অক্ষ বরাবর। ভি কে কোন অক্ষ বরাবর স্থাপন করা হয়? এক্স অক্ষ বরাবর। এবার তুই বলতে পারিস যে স্যার এখানে এই যে গঠনটা, মানে এই গঠনগুলো কোথায় করা হয় বলতো? গ্রাফ পেপারে। তাহলে গ্রাফ পেপার যখন করি অঙ্কে, সেখানে কি থাকে? এক্স ওয়াই এর মান থাকে, তাই তো? এক্স ওয়াই এর, তাহলে এক্স কমা ওয়াই এরকম বলে দেওয়া থাকে যে 5,10, তাই তো? এরকম তো থাকে থাকে তো। তাহলে 5 মানে কি? এক্স এর মান, মানে 0 থেকে 5 ঘর পর্যন্ত এলাম, তারপরে কি হবে? ওয়াই মানে কি? উপরের দিকে গিয়ে যে বিন্দুটা পাবো সেটাই মনে কর, এরকম একটা বিন্দু পাবো 5,10 এর জন্য। আমি এমনি বলছি, ঠিক আছে, বোঝানোর জন্য। তাহলে দেখ, এরকম অসংখ্য বিন্দু, মানে কি এক্স কমা x1 কমা y1 এর জন্য ওরকম একটা বিন্দু পাবো, একটা স্থানাঙ্ক পাবো। তারপরে কি হবে? x1 y1 মানে কি? p1 v1, তাই তো? এই সরি, p1 v1 নয়, ওই উল্টে গেল। ভিটা কি? এক্স অক্ষ বরাবর আছে, আর পিটা কি? ওয়াই অক্ষ বরাবর আছে, তাই তো? তার মানে কি হবে? v1 p1 হবে। ভিটা তো এক্স অক্ষ বরাবর আছে, তাহলে v1 p1 হবে তো। তাহলে x1 y1 মানে কি? v1 p1। আবার x2 y2 মানে কি? v2 p2, তাই তো? তাহলে এখানে দেখ, ওরকম কি হবে? অসংখ্য এরকম বিন্দু পাবো, অসংখ্য এরকম কি পাবো? বিন্দু পাবো। মনে করি শুরুতে যেটা ধরেছিলাম, শুরুতে কি ধরেছিলাম? তাহলে v1 এর মান এরকম কি ধরেছিলাম? 10 লিটার ধরেছিলাম। ওই যে পিভি p1 v1 সমান সমান p2 v2 সমান সমান p3 v3 সমান সমান কি কে, এইটা বোঝানোর জন্য আমি কি ধরেছিলাম? p1 এর মান 1 atm, v1 এর মান 10 লিটার, তারপরে p2 এর মান ধরেছিলাম 2 atm, v2 এর মান ধরেছিলাম 5 atm, তাই তো? এরকম ধরেছিলাম তো, হ্যাঁ? ও এটিএম নয়, ওটা হবে লিটার। তারপরে p3 হবে 3 atm, 3 নয়, সেটা 5 ধরেছিলাম। v3 2 লিটার হলো, এরকম ধরেছিলাম। তার মানে এটা মানে কি? এটা v1 p1, v1 p1, তাহলে v1 টা কি? এক্স অক্ষ বরাবর আছে, তার মানে আমি এটাকে আবার কি লিখতে পারি? x1 y1। তাহলে x1 y1 মানে কি? 10,1। তাহলে 10,1 মানে 10,1 মানে কি হচ্ছে? এখান থেকে কি হবে? 10 ঘর পর্যন্ত এরকম আইলে, তারপরে কি হলো এরপরে, মানে এটাকে আমি যদি 10,1 যদি ধরে নিই, 10,1, তারপরে মনে কর 2 নয় 5,2, তাই তো? আগে v2, তারপরে কি হবে? p2,
তাহলে 5,2 মানে কি, মনে কর এই পর্যন্ত 5 এলাম, মনে কর এই পর্যন্ত 5 এলাম, 5 এলে এসে তারপরে কি করলাম, 2 মানে কি, এই 1 যদি এটা হয় 2 একটু বেশি হবে, তাহলে এটাকে যদি আমি 5,2 করলাম, তারপরে কি করলাম 2,5, 2,5 মানে কি, এটাকে যদি আমি 2, যদি 5 যদি দিই, এবারে দেখ, এবার যদি তাহলে সব বিন্দুগুলো যদি এরকম অ্যাড করি, তাহলে কি হবে, এরকম একটা কি হবে, এরকম বাঁকা একটা রেখা পাবো না, সেটাকেই আমরা কি বলবো, এই বাঁকা রেখাটাকেই আমরা কি বলবো, সমপরাবৃত্ত। কি বললাম, বোঝা গেল? আমার তো এরকম ভাবে এক্স ওয়াই এর এরকম তো মান বলে দেবে না, ওকে শুধু জাস্ট মনে রাখতে হবে গঠনটা, যে পিভি লেখচিত্রের গঠনটা কিরকম হবে, এই রকম, আর প্রকৃতিটা কি হবে, সমপরাবৃত্ত, পি অক্ষটা কোন অক্ষ বরাবর থাকবে, পি মানে কোন অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ, ভি কোন অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষ বরাবর। এখানে এই প্রত্যেকটা ক্ষেত্রে 3টে করে জিনিস মনে রাখতে হবে। তাহলে এখানে আছে 1/v, তাহলে 1/v টা কোন অক্ষ বরাবর থাকবে, পি টা কোন অক্ষ বরাবর থাকবে, তার গঠনটা কেমন হবে, আর সেই লেখচিত্রের প্রকৃতি কিরকম হবে। ঠিক একই রকম ভাবে পিভি বনাম পি লেখচিত্রের ক্ষেত্রে সেখানে কি হবে, পিভিটা কোন অক্ষ বরাবর থাকবে, পিটা কোন অক্ষ বরাবর থাকবে, গঠনটা কেমন হবে, আর তার প্রকৃতি কিরূপ হবে। এখানে যে এই যে সংখ্যা বসিয়ে এই যে যা দেখাচ্ছি, এগুলো তো বোঝানোর জন্য বলা, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছিস নাকি চাপ হয়ে যাচ্ছে আজকে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এটা দেখালাম, পরের দিন 1/v বনাম পি লেখচিত্র দেখো নাকি আজকে পুরো বলে দেবো? ঠিক আছে। তাহলে এখানে কিন্তু বয়েলের সূত্রে এই চার প্রকারের যে লেখচিত্র, এই 4 প্রকার লেখচিত্র ভালো করে পড়ে রাখতে হবে। প্রত্যেকটা লেখচিত্রের এরকম গঠন আর প্রকৃতি, আর সেই লেখচিত্র যখন করব, প্রত্যেকটা লেখচিত্রের ক্ষেত্রে পি ভি কে কোন অক্ষ বরাবর, মানে কাকে কোন অক্ষ বরাবর রাখবো, প্রত্যেকটা লেখচিত্র করার সময় কাকে কোন অক্ষ বরাবর রাখবো, এগুলো একটু মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? এবারে তুই দেখ, ওই যে বেলুন ফোলানোর সময় দেখ, একটু যদি গল্প যদি করা হয়, বেলুন ফোলানোর সময় কি হয়, বেলুনেতে যদি অনবরত যদি ফুল যদি দিয়ে দেয়, মানে আমরা ফু দিয়ে বেলুনটাকে ফোলাই, মানে কি বেলুনের ভিতরে কি হচ্ছে, গ্যাসের জন্য কি হচ্ছে, গ্যাস যাচ্ছে, বেলুনটা কি হচ্ছে, আয়তনে বড় হচ্ছে, মানে ফুলে উঠছে, তাই তো? এবারে তুই যদি অনবরত যদি ফু দিয়ে যদি দেয়, তার মানে কি হবে, তার মধ্যে গ্যাস অনবরত যাচ্ছে, তাহলে এক সময় কি হবে, বেলুনটা ফেটে যাবে। এটা সে কি, তাহলে বেলুন ফোলানোর সময় অনবরত যদি এরকম যদি আমরা যদি বেলুনের মধ্যে যদি গ্যাস যদি দিতে থাকি, তাহলে সেটা কি বয়েলের সূত্র মেনে চললো? কেন? কারণ সেখানে একটা জিনিস দেখ, বেলুনের মধ্যে শুধু আমি অনবরত গ্যাস দিয়েই যাচ্ছি, গ্যাস প্রবেশ করাচ্ছি, তার মানে কি হচ্ছে, তার সে আয়তনও বেড়ে যাচ্ছে, আবার কি বাড়ছে, গ্যাসের ভরটাও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। বয়েলের সূত্র প্রযোজ্য হতে গেলে দুটো জিনিস স্থির থাকতে হবে, একটা হচ্ছে কি উষ্ণতা, আর একটা কি গ্যাসের ভর। তুই বেলুনটাকে যখন ফোলাচ্ছিস, অনবরত ফু দিয়ে ফুলিয়েই যাচ্ছিস, তার মানে কি সেখানে গ্যাসের পরিমাণটা অনবরত শুধু বেড়েই যাচ্ছে, তার মানে সেখানে ভরটা স্থির থাকছে না। তার মানে কি ওখানে বয়েলের সূত্র প্রযোজ্য, বয়েলের সূত্র মেনে চলছে না, প্রযোজ্য হওয়া মানে কি মেনে চলা, যার জন্য কি হচ্ছে, বেলুনটা এক সময় ফেটে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? এবারে মনে কর গরমকালে মনে কর, সেখানে তখন তো টেম্পারেচার তো হাই থাকবে, একটা বেলুনকে তুই ফুলিয়ে কি করলি, উঠানে, মানে যেখানে রোদ্দুর প্রচন্ড সেখানে তুই রেখে দিলি, তাহলে কি হবে, বেলুনটা দুটো জিনিস ঘটতে পারে, হয় বেলুনটা ফেটে যেতে পারে, তাহলে কি হতে পারে, বেলুনের ভিতর থেকে সব যে কোনো গ্যাস থাকতে পারে, তাহলে গ্যাসটা কি হতে পারে, বেরিয়ে যেতে পারে তো।
এটা কেন হয়? একটা জিনিস মনে রাখবি, তাহলে যেটা বলছিলাম যে একটা পদার্থ তিনটে অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। তাহলে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের আয়তন বেশি, কঠিন পদার্থের থেকে তরল পদার্থে, আবার তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থেরও আয়তন আরো আরো বেশি। কঠিন থেকে তরলে পরিণত হতে গেলে সেখানে টেম্পারেচারটা কি হবে? বাড়াতে হবে। আবার তরল থেকে মানে জলকে আবার বাষ্পে পরিণত করতে গেলে আরো টেম্পারেচার কি করতে হবে? বাড়াতে হবে। তার মানে আয়তনের সাথে উষ্ণতা কি রকম সম্পর্ক? সরল সম্পর্ক। আয়তন বাড়াতে গেলে কঠিন থেকে তরলে, মনে কর বরফ থেকে বরফ গলে জলে পরিণত হবে কখন? যখন তার টেম্পারেচারটা বাড়বে। আবার সেই জল আবার বাষ্পে পরিণত হবে কখন? যখন সেই জলটাকে ফোটানো হবে। মানে সেখানে কি হয়? টেম্পারেচারটা আরো বেশি দিতে হয়, সেখানে টেম্পারেচারের মানটা আরো কি হয়? বেশি। যার জন্য সেই জলটা কি হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। বুঝতে পারলে? তাহলে এক সময় কি হবে? তাহলে ওখানে দেখ, তাহলে বেলুনটার ভিতর থেকে বেলুনটা কি হতে পারে? ফেটে গ্যাসটা বেরিয়ে যেতে পারে। তাহলে কি হয়? বেলুনের ভিতর থেকে গ্যাস, বেলুনটা চুপসে যাবে কিন্তু গ্যাসটা বেরিয়ে যায়। মানে কি হচ্ছে? উষ্ণতার সাথে আয়তনটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে, উষ্ণতা যদি কমে আয়তন কমবে। ওই জায়গায় দেখবি, তাহলে গ্যাস দেখবি, গ্যাসটা টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। মানে কি? গরমকালে টেম্পারেচার হাই থাকে, গ্যাসও কি হচ্ছে? আয়তনে বাড়ার চেষ্টা করছে। তাহলে আয়তনে বাড়ার চেষ্টা করছে মানে কি? যে জায়গাটা বাঁধা আছে সেই জায়গা থেকে যদি বেরোতে পারে তো বেরোলো, তাহলে কি হবে? বেলুনের ওই যে দেওয়াল ফাটিয়ে বেরিয়ে যাবে। তাহলে উষ্ণতার সাথে আয়তন সরল সম্পর্ক। এটাই হচ্ছে কি? চার্লসের সূত্র। তারপরে যে সূত্রটা কি বললাম, বোঝা গেল? এবারে দেখ, জলের মধ্যে কি হয়? ওই যে বুদবুদ যেটা থাকে, জলের মধ্যে কি থাকে? বুদবুদ থাকে। তো হ্যাঁ, মনে কর তুই একটা পুকুরে নেমেছিস, পুকুরটা একটু আবর্জনায় ভরা, পা দিচ্ছিস, মনে কর জলে যেতে থেকে কি হচ্ছে? বুজবুজ বুজবুজ করে ওঠে না? ওটাকে কি বলবো? বুদবুদ বলবো। ওগুলো গোল গোল দেখতে হয়, দেখবি। তাহলে এবারে মনে কর ওই যে বুদবুদটা যখন জলের মধ্যে থাকে তখন কি হয়? আয়তনে কি হয়? ছোট হয়, মানে ছোট ছোট দেখতে হয়। কিন্তু যত উপরে থেকে ওঠে দেখবি বড় হয়। কেন? যত নিচের দিকে থাকবে তখন কি হয়? তরলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে চাপটা বৃদ্ধি পায়। যত গভীরে যাবি তত কি হবে? চাপটা কি হয়? বৃদ্ধি পায়। যত উপরের দিকে উঠবি তত কি হবে? চাপটা কমে যাবে। তাহলে ওই যে বুদবুদটা যখন নিচে ছিল তার আয়তনটা যতটা ছিল, যখন উপরের দিকে উঠছে তার উপর চাপটা কমে যাওয়ার জন্য আয়তন, যেটা বয়লের সূত্র, চাপ কমে গেলে আয়তন কি হবে? বাড়বে। আর চাপ যদি বাড়ে আয়তন কমবে। এটা হচ্ছে বয়লের সূত্র। আগে যেটা বললাম ওটা কি? চার্লসের সূত্র। উষ্ণতা বাড়ছে, আয়তনও বাড়বে। আর এখানে কি হচ্ছে? চাপটা বাড়লে আয়তন কমবে। তার মানে সেটা কোন দিকে আসছে? চার্লসের সূত্র। এই চার্লসের নয়, বয়লের সূত্র। চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে, বয়লের সূত্র। কিন্তু চার্লসের সূত্র মানে কি? সেখানে উষ্ণতা আর আয়তনের সম্পর্ক। উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে, উষ্ণতা কমলে আয়তন কমবে। কি বললাম, বোঝা গেল? একটা পদার্থ তিনটে অবস্থা থাকতে পারে, কঠিন, তরল, গ্যাসীয়। এবার দেখ, কঠিন পদার্থের আয়তন সব থেকে কম, তার থেকে তরল পদার্থের বেশি, তার থেকে আবার গ্যাসীয় পদার্থের আয়তনও বেশি। ঘনত্ব ব্যাপারটা জানিস? ঘনত্ব মানে সে কতটা ঘন। কঠিন পদার্থ কি হয়? বেশি ঘন। তারপরে কি আছে? তরল। তারপরে কি আছে? গ্যাস। কি বললাম বুঝলি? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, তাহলে পরের দিন বলবি।
যতদূর পর্যন্ত হলো মানে শুধু পি বনাম ভি লেখচিত্রটা হলো, 1/v বনাম পি লেখচিত্র। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।